দেখ 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 আমাদের সুধা কিন্তু জায়গাটা চোখে হারাচ্ছে। আমি আজ থেকে না কিন্তু বিয়ের আগে থেকে নোটিস করছি। যাই বল, তোর কেমিস্ট্রিটা কিন্তু চল করা। সত্যি বকাঝকার মাঝেও কি সুন্দর ভালোবাসা, তাই না? ঠিক আমাদের মতো। ওইখানে একটা আম আছে। পিপি, তুই রাগ করছিস কেন? আমরা তো দুষ্টুমি করিনি, আমরা তো শুধু একটা আমই কুড়িয়েছি। হ্যাঁ বউ, সেটাই তো, ছোটাছুটি করে আম কুড়লাম আমরা, আর বকা খাচ্ছে দাদা ভাই। বউ, এটা কিন্তু ঠিক না। আমি আপনার হাতের পুতুল নই। কোথায় যাব না যাব সেটাও আপনি ঠিক করতে পারেন না। এই মুহূর্তে আপনি আমাদের বাড়িতে আমার দায়িত্বে আছেন, তাই আপনাকে দেখে শুনে রাখাটা আমার কাজ। তাতে আপনি আপত্তি করলে কানে তুলতে আমি বাধ্য নই। না না না, এটা হতে পারে না। দাদু ভাইয়ের কিচ্ছু হতে পারে না। খামোখা ওর উপর হামলা হবে কেন? ঠাম্মি, কেন হচ্ছে, কিভাবে হচ্ছে কিচ্ছু জানি না, কিন্তু হামলা হয়েছে এই কথাটা সত্যি। এই দেখো না, এই দেখো খবরের কাগজে পর্যন্ত বেরিয়েছে, সোশ্যাল মিডিয়াতে একই খবর দেখাচ্ছে। ফোন খুললেই দাদা ভাই আহত হওয়ার খবর। বাবা, আমার মাথা তো কাজ করছে না। আমি জানো তো, আমি দুজনকেই ফোন করেছি। হ্যাঁ, বিশ্বাস করো, আমি দাদা ভাই দিদি ভাই দুজনকে সকাল থেকে ফোন করে যাচ্ছি, কেউ ফোন ধরছে না। বাবা, আমি তো বুঝতেই পারছি না দাদা ভাই এখন কি অবস্থায় আছে। এই জন্যই না আমার মনটা এত ডাকছিল, জানিস তো। আমি কিছুতেই শান্ত হতে পারছিলাম না। আমি বলছিলাম না ছেলেটার সঙ্গে একবার কথা বলি, কি হয়ে গেল, কি হয়ে গেল দিদি ভাই। ভয় পেয়ে এইভাবে কান্নাকাটি করো, তুমি দেখো কিচ্ছু হবে না। তেজে আমাদের বাড়ির সকলের উপর ভগবানের আশীর্বাদ আছে, উনি আমাদের বাড়ির কারো কিচ্ছু হতে দেবে না। এমন ভাবে প্রদীপ উল্টে নিভে গেল, এই কোন অমঙ্গলের ইঙ্গিত মা? কি হবে এখন? তার মানে আমি ঠিকই বুঝেছিলাম, বড়নাথ বৌমাও সবটা আড়াল করলো আমার থেকে। বড় মা, কেঁদো না গো, দাদা ভাই কিচ্ছু হবে না, তুমি কেঁদো না, দাদা ভাই ঠিক থাকবে হয়তো। ঠাম্মি দেখলে? হ্যাঁ দেখলে তো ঠাম্মি, আজকে গজাননের প্রসাদ পড়ে নষ্ট হয়ে গেল। হ্যাঁ, এটা তো ঘোর অমঙ্গলের চিহ্ন। কিন্তু এত বড় অমঙ্গল কেন ঘটলো আমি তো সেটাই বুঝতে পারছি না। আচ্ছা, যদি ঘটেও থাকে, হ্যাঁ যদি ঘটেও থাকে, তাহলে দিদি ভাইয়ের বাপের বাড়ি থেকে সবটা কেন আমাদের জানালো না? আমার কিন্তু মনে হচ্ছে একটা ব্যাপার, সেটা হচ্ছে যে ওনারা হয়তো এই পুরো ব্যাপারটায় ভয় পেয়ে গেছে, যে কারণে হয়তো ফোনটা করে উঠতে পারেননি। আর এসব ক্ষেত্রে মানুষের ধাতস্থ হতেও কিন্তু খানিকটা সময় লাগে। না না ছোটকা, কি বলছো ঠাম্মি? কালকে রাতেই তুমি দিদি ভাইয়ের সাথে ফোনে কথা বলেছিলে না? কি হয়েছে? আমি ওনার একটা বিপদ। কি জানি বাবা, কি হচ্ছে কিচ্ছু বুঝতে পারছি না। সুধা যখন কিছু জানায়নি, তখন আমি মনে করি যে এইসব ইনফরমেশন, এই সমস্ত নিউজ সব ভুল। তেজের যদি সত্যি কিছু হয়ে থাকবে তাহলে তো ওনারা জানাতেন। জানাচ্ছে না ছোটকা, সেটাই তো বলছি, জানাচ্ছে না। কালকে থেকে ফোন করছি, কেউ ফোন ধরছে না। হ্যাঁ বাবা রে বাবা, এদিকে নিউজে দাদা ভাইয়ের খবরে 6 লাভ। আচ্ছা, সবাইকে ভুল খবর দেবে? হ্যাঁ বলো ঠাম্মি, সবাইকে ভুল খবর দেবে? বাবা, দাদা ভাইয়ের এখন কি অবস্থা, আমার তো ভেবেই খুব চিন্তা হচ্ছে গো। আর এটা ভেবে অবাক লাগছে যে দিদি ভাই বাপের বাড়িতে গিয়ে এতটা পাল্টে গেল। হ্যাঁ, আমাদের কোনো কিছু জানালো না, আমাদের ফোন ধরছে না, একটা খবর তো দেবে। একেবারে দায়িত্বজ্ঞানহীন হয়ে গেল। এবার ওদের খবর আমি নেব। ললিতা, ওদের বাড়িতে একটা ফোন করো। কোনো দরকার নেই, কেউ কিচ্ছু করবে না। আমি নিজে যাব আচার্যি বাড়িতে। বলছি প্লিজ,
তাছাড়া দাদাভাইকে আর বকো না, আসলে ঝড়ের পর বাড়ির পেছনে এত আম পড়েছিল, এর জন্য সকাল সকাল চলে এসেছি আম পাড়তে। আমরাও তোকে ডাকতাম না দিদি। আরে কিন্তু জামাইবাবু বললো তুই সারা রাত ঘুমোসনি, তাই তোকে আর বিরক্ত করিনি রে। কিন্তু জামাইবাবু খুব খেয়াল রাখে রে। সত্যি আজকাল এরকম মনের মিল কিন্তু দেখাই যায় না। কিন্তু যাই বলিস না কেন, আজকে আমরা সবাই একদম ছোটবেলার মতো মজা করেছি। জামাইবাবু আমাদের সাথে মজা করলো। আরে দেখ না দিদি, আমরা কতগুলি আম কুড়িয়েছি। তোদের মাথা কি কোনো বুদ্ধি নেই? তোরা জানিস না উনি কতটা অসুস্থ? আর বিজিত, তোরা কি ছোটদের সাথে মিশে হঠাৎ ছোট হয়ে গেলি? এরকম একজন অসুস্থ মানুষকে এভাবে বিছানা থেকে কেউ তুলে আনে? যা বাবা, আমরা তো জামাইবাবুকে ডাকিনি। সকালে এসে দেখি জামাইবাবু নিজেই বাগানে হাঁটছে। আর আপনি বা সকাল সকাল এখানে কেন এসেছেন? কারণ একই ছাদের তলায় আপনার মুখ দেখতে দেখতে আমার দম বন্ধ লাগছিল। কিন্তু এখানে এসেও তো দেখছি শান্তি নেই। এই জন্যই বোধহয় বলে, অভাগা যেদিকে চায় সাগর শুকায় যায়। আপনিও স্বয়ং এসেছেন আমার দুর্ভাগ্য হয়ে। এই জন্য কায় আস্তে আস্তে বলছি, শোন, ওদের মধ্যে মান অভিমান যা আছে ওরা মিটিয়ে নিক বাবা। আমরা যদি থাকি ফ্রিতে ঝাড় খেয়ে যাবো। সত্যি কাবাব নিয়ে হাঁটি হয়ে কোনো লাভ। চল 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 চল। বউ বলছি আমগুলো আমি ও বাড়ি কিন্তু নিয়ে যাব। মামা বাড়ির আবদার, এটা আমার পাড়ার আম, আমি তোমাকে দেবো কেন? আরে বউ তুমি চলে যাও কেন? যাকে অনেক ছুটোছুটি করেছেন, মন মর্জি করেছেন, এবার চলুন আস্তে আস্তে ঘরে চলুন। আমার প্রতি এত মিথ্যে দরদ দেখিয়ে কোনো লাভ হবে না সুধা। সারা জীবনের জন্য যে আঘাত দিয়েছেন তার কম্প্যারিজনে এই চোট কিচ্ছু না। আমি জানি আমার বিরুদ্ধে আপনার অনেক অভিযোগ মিস্টার বসু মল্লিক। সেই হিসেব করতে বসলে রাত কাবার হয়ে যাবে, তাই সেই হিসেব না হয় পরের জন্য তোলা থাক। তার আগে একটা জরুরি কথা বলার আছে আপনাকে। আসলে কাল রাতে আমার সেবা শুশ্রূষা কেন করলেন সেটা আমি খুব ভালো করে বুঝে গেছি সুধা। তাই এটা নিয়ে কোনো মিথ্যে অজুহাত সাজাবেন না। কি বুঝেছেন আপনি? এটাই বুঝেছি যে আপনার এত মায়া, এত দরদ দেখানো আমার প্রতি যাতে আমার মন দুর্বল হয়ে যায়, আর আমি আপনার বাপের বাড়ির লোকেদের দোষ না দিতে পারি, খারাপ ব্যবহার না করতে পারি। তাই এত সেবার বহর দেখাচ্ছিলেন, তাই তো? কি এখন আকাশ থেকে পড়ছেন কেন? বড় লোক বাড়ির বউ হতে যে প্রাণের ঝুঁকিও নেওয়া যায় সেটা তো আপনিই প্রমাণ করে দিলেন সুধা। আর এটাই প্রমাণ করার জন্য ওই কাতলা ফোনটে গুন্ডার সঙ্গে মিলে আমার ওপর হামলার প্ল্যানটা আপনি করেছিলেন, তাই তো? মিস্টার বসু মল্লিক, আমাকে ভুল বুঝতে বুঝতে আপনি নিজে এতটা নিচে নেমে গেছেন, আপনার মুখে যা আসছে আপনি তাই বলছেন। দেখুন মিস্টার বসু মল্লিক, আপনার কাছে নিজেকে প্রমাণ করার কোনো প্রয়োজন নেই আমার। আপনি আমার সম্পর্কে যাই ভাবুন, কিন্তু কোনো কিন্তু না। আমার জন্য এই মিথ্যে দরদ দেখানো বন্ধ করুন আপনি। আমার জন্য অন্তত আপনাকে কিচ্ছু করতে হবে না। তেজ বসু মল্লিক নিজের খেয়াল নিজেই রাখতে পারে। মিস্টার বসু মল্লিক, আমি আপনাকে একটা কথা বলতে চেয়েছিলাম, আপনি শুনুন। তোমাকে ভরসা করে আমার দাদু ভাইকে এখানে পাঠিয়েছিলাম আমি, আর তুমি এত বড় কথাটা আমার কাছ থেকে আড়াল করে গেলে। এমনও তো হতে পারে যে আমাদের কোনো রাইফেলের পেছনে আছে। এসব তো হচ্ছে সুধাদির জন্য, ওরা তো আমাদের সুধাদিরই। থামে, যা হওয়ার তো হয়ে গেছে। কি বলছিলে তুমি? সুধার জন্য এসব হয়েছে?